যে বিএনপির মনোনীত প্রার্থী হতে যাচ্ছেন মির্জা ফখরুল আলমগীর। কারণ আমাদের কাছে খবর ছিল যে বিএনপির হাইকমান্ড থেকে মির্জা ফখরুল আলমগীরকে তখনই গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, তার হেলথ চেক আপ করানো হয়েছিল, তার বাড়িতে পুলিশ প্রোটেকশন বাড়ানো হয়েছিল। কিন্তু তারপরেও বেশ কিছু নাম শোনা গিয়েছিল। কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা করেছে বর্তমানের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। যদিও জামাতে ইসলাম একজন প্রার্থী দিয়েছেন কর্নেল অলি আহমেদ, কিন্তু জামাতে ইসলাম চেয়েছিল মেজর হাফিজ যেন রাষ্ট্রপতি হয়, এবং সেক্ষেত্রে মেজর হাফিজকে দিয়ে জামাতে ইসলামের কিছু লং টার্ম প্ল্যান ছিল, কিন্তু তাদের সেই পরিকল্পনাটি ভেস্তে গেছে। আমরা যেটি বলেছিলাম, এবং বিএনপি শেষমেশ মির্জা ফখরুল আলমগীরের উপরেই আস্থা রেখেছে। একজন রাজনৈতিক ব্যক্তির, বিশেষ করে বিএনপির দৃষ্টিকোণ থেকে মির্জা ফখরুলের যে অবদান, সেই ক্ষেত্রে এই পদের জন্য তিনি অন্যতম দাবিদার ছিলেন এবং বিএনপি সেই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন। এটি কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের একটি ভালো সিদ্ধান্ত। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে কেমন করবেন, কিংবা তার রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে, কেমন থাকবে, এই বিষয়গুলো ভিন্ন কথা। কিন্তু দলের পক্ষ থেকে দলের প্রতি নিবেদিত, প্রবীণ, অভিজ্ঞ এরকম একজনকে মনোনয়ন দেওয়ার এই যে বিষয়টি, এটি অবশ্যই বিএনপির জন্য মঙ্গলজনক হয়েছে বলে আমার ধারণা। অতীতে আমরা দেখেছি কোনো রাজনৈতিক দল যখন তাদের রাজনৈতিক নেতৃত্বের বাইরে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেছেন, সেখানেই প্রবলেম হয়েছে। সেটা অতীতে আওয়ামী লীগের সেই প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, কিংবা বিএনপির অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ, দুজনেই কিন্তু যারা তাদের নির্বাচিত করেছিল তাদের পক্ষে কাজ করতে পারেননি। অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদের পারফরমেন্স ছিল খুবই পুয়ার, ওয়ারাজ আব্দুর রহমান বিশ্বাস বলেন কিংবা জিল্লুর রহমান বলেন, তাদের পারফরমেন্সটা ছিল অন্যরকম। তো সেই দৃষ্টিতে মির্জা ফখরুল আলমগীরের মনোনয়নটা বিএনপি পন্থী কিংবা এর বাইরেও দেখলাম অনেকেই সমর্থন করছেন। এবার তারেক রহমানের ভারত সফরে যাওয়ার কথা আমরাই বলেছি, আর অনেকেই বলেছেন যে তিনি ব্রিক্স সম্মেলনে যাচ্ছেন, কারণ ভারত এসে তাকে অনুরোধ জানিয়ে গেছে, আমন্ত্রণ জানিয়ে গেছে। সার্জিও গোর্জে এসেছিলেন, তিনিও কিন্তু তারেক রহমানকে বলে গেছেন ব্রিক্স সম্মেলনে ভারতে যেতে। এবং ব্রিক্স সম্মেলনে গেলে যেটা হতো যে সাইড লাইনে বিশ্বের অনেকগুলো দেশের সরকার প্রধানের সাথে তার দেখা হবার সম্ভাবনা তৈরি হতো, নরেন্দ্র মোদীর সাথে হয়তো তার কথা হতো। কিন্তু এই তারেক রহমানের সমর্থক যে মিডিয়ার কিছু লোক আছে বা এর বাইরেও যে পাকিস্তানপন্থী যে ধারাটা আছে, তারা চাইছিল না যে তারেক রহমান ভারতে যাক, বিশেষ করে ব্রিক্সের সম্মেলনে যাক। এই অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে যে ব্রিক্স সম্মেলনের আগেই তারেক রহমান ভারত সফরে যেতে চান। এটি একটি, যেহেতু আমি আগেই বলেছি যে নরেন্দ্র মোদীর একটা ইনভাইটেশন কিন্তু তারেক রহমানের কাছে ছিল, যেটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী দিয়ে গিয়েছিলেন, সেই ডক্টর জয়শঙ্করের মাধ্যমে যে নিমন্ত্রণ পত্রটি তিনি পেয়েছিলেন মোদীর পক্ষ থেকে, সেই আমন্ত্রণটাকেই এখন বাংলাদেশ সরকার মনে করেন যে এখনই যাওয়ার সময়। বাংলাদেশের পক্ষ থেকে 3টা ডেট দেওয়া হয়েছে, 26শে আগস্ট থেকে 28শে আগস্ট, 31শে আগস্ট থেকে 1 সেপ্টেম্বর, অথবা 6 সেপ্টেম্বর থেকে 8 সেপ্টেম্বর। এর যে কোনো একটা স্লটে তারেক রহমান ভারতে সরকারি সফরে যেতে চান। এখন দিল্লি থেকে জানানো হবে যে কোন ডেটটা তাদের জন্য সুইটেবল, অথবা যেহেতু ব্রিক্স সম্মেলন সামনে, এই 3টির একটির মধ্যেও তারেক রহমান যেতে পারেন,
অথবা দিল্লির পক্ষ থেকে নতুন কোনো তারিখ প্রস্তাব করা হতে পারে। যাই হোক, মোদ্দা কথা হলো তারেক রহমান ভারতে যাচ্ছেন, সেটা ব্রিক্স সম্মেলনে হোক, ব্রিক্সের আগে হোক বা পরে হোক। কেন যাচ্ছেন? এত ভারত বিরোধিতা, তার চারিপাশে সব ভারত বিরোধী লোকজন, ঢাকা না দিল্লি স্লোগানে সারাক্ষণ তারা মাতিয়ে রাখেন। সেই তারেক রহমান কেন ভারতে যাচ্ছেন? আমরা দেখেছি, আমি এখানে অনেকবারই বলেছি, সার্জিও গোর এসে কি বলে গেছেন, দীনেশ ত্রিবেদী কি বলেছেন, রয়ের প্রধান তার দলবল নিয়ে এসেছিলেন, তারা কি বলেছেন, এবং সবকিছু কিন্তু সেই ঘুরে ফিরে বাংলাদেশে একটি ইনক্লুসিভ ডেমোক্রেটিক পলিটিক্যাল এনভায়রনমেন্ট, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, জঙ্গি সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করা, এবং পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে হয়তো বাংলাদেশ একটি মধ্যবর্তী নির্বাচনের দিকেই যাচ্ছে। তো এটা নিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পরে কিন্তু বেশ গড়িমসি করছিলেন, কিন্তু এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গড়িমসি করার সুযোগ নেই, হয় করো নইলে পরিণতি ভোগ করো। তারেক রহমান ভারতে গেলে তাকে এই বিষয়গুলো নিয়েই কথা বলা হবে। এবং একটা জিনিস খেয়াল করেছেন যে শেখ হাসিনার সরকার, তার যে পররাষ্ট্রনীতি ছিল, বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি, সবার প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়, এবং যে কারণে দেখা গেছে বাংলাদেশে কিন্তু ভারতীয় বিনিয়োগ আছে, যেমন রাশিয়ান বিনিয়োগ আছে, চায়নার বিনিয়োগ তো অনেক ছিল, আমেরিকাও কিন্তু বাংলাদেশে প্রচুর ব্যবসা করেছে শেখ হাসিনার আমলে। আমেরিকার সাথে সম্পর্কের যতই টানাপোড়েন শেষ দিকে দেখা যাক, আমেরিকার কিন্তু প্রচুর ব্যবসা বাংলাদেশে ছিল। কিন্তু এখন সেই পরিস্থিতিটা নেই। একটা ফরেন ইনভেস্টমেন্ট আসার জন্য যে পলিটিক্যাল স্ট্যাবিলিটিটা দরকার, সেটা বাংলাদেশে এখন নেই। ন্যাচারালি ফরেন ইনভেস্টমেন্ট তেমন উল্লেখযোগ্য হারে আসছে না। এদিকে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়ে, তিনি সবাই জানেন যে তিনি আমেরিকার পেইড এজেন্ট বলা যায়, যে আমেরিকার এজেন্ট হিসেবে তিনি কাজ করেন, তিনি আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেন, আবার তিনি চায়নায় যে চায়নাকে সবকিছু দিয়ে আসেন, আবার তিনি ভারতে ট্রানজিটে বৈঠক করে ভারতকেও সবকিছু দিয়ে আসেন। অর্থাৎ ডক্টর খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এমন গুবলেট পাকিয়েছে যে পুরা তারেক রহমানের সরকারকে কিন্তু খুব বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। তার উপরে আমেরিকাও ক্ষুব্ধ, চায়নাও ক্ষুব্ধ, ভারত তো বিশ্বাসই করে না। তো এইরকম একটা অবস্থায় তারেক রহমান ভারত যাবেন এবং ভারত থেকে তাকে যা বলা হবে সেটা তো আমরা ইতিমধ্যে আলাপ করেছি, এবং তাকে ফিরে এসে এই আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলতে হবে, এই আইসিটির বিচারের নামে প্রহসন বন্ধ করতে হবে, শেখ হাসিনার ফেরার পথ এবং ফেরার পরে নিরাপত্তা এইগুলো নিশ্চিত করতে হবে, এবং বাংলাদেশে সবাই মিলে রাজনীতিটা করতে হবে। এবং এই যে এসেছিল, বলেছি 161 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়ে গেছিল, কোথায় কোথায় জঙ্গিরা আস্তানা গেড়েছে এসব বলেছিল, এবং 16ই আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল বোধ আমেরিকা এবং ভারতের পক্ষ থেকে, যে এর মধ্যে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা ব্যবস্থা নেবে। সুতরাং আপনারা খেয়াল করেছেন যে বাংলাদেশে কিন্তু এখন কিছু সরকারি পদক্ষেপ দৃশ্যমান হয়ে উঠছে। বিভিন্ন জায়গায় জঙ্গিদের আস্তানা চিহ্নিত হচ্ছে এবং বিভিন্ন বোমা উদ্ধার হচ্ছে, এই যে প্রেসার কুকার বোমা, পাইপ বোমা, আরো নানা রকমের বোমা। ইউনূস তো জঙ্গিদের ছেড়ে দিয়েছিল জেল থেকে। এই যে জেএমবির মামুন, বিশিষ্ট জঙ্গি বোমাবাজ, এই মামুন কিন্তু এখন মুক্ত, সে এইসব বোমা টোমা বানানোর অন্যতম কারিগর। তো এখন হঠাৎ খেয়াল করেছেন যে এরা গ্রেপ্তার হচ্ছে, এবং একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সরকার স্বীকার করেছে, আরো 7 জন সন্দেহভাজন জঙ্গি সন্ত্রাসী তাদের গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মিডিয়ায় আসেনি, বাংলাদেশ সরকারের কেউ বলেনি। এই 7 জনকে বিশেষ বিমান পাঠিয়ে ভারত তাদের দেশে নিয়ে গেছে। অর্থাৎ এই 7 জন সন্দেহভাজন জঙ্গিকে বিশেষ বিমানে ভারতে নিয়ে যাওয়া হয়েছে, ভারতই তাদের জিজ্ঞাসাবাদ করবে বা যা করার করবে। তাহলে
এখন আমরা অপেক্ষা করি যে তারেক রহমান ভারতে যাচ্ছেন এবং ভারত থেকে কি বার্তা তিনি নিয়ে আসবেন। ভারতের নর্থ ইস্ট নিউজে একটা নতুন বড় আর্টিকেল বের হয়েছে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবিরের। আপনারা নিশ্চয়ই এটা এর মধ্যে দেখেছেন এবং এর উপর আলাপ আলোচনাও হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং এমনকি চীনের ভেতরেও 3 দেশের মধ্যে বিশেষ করে ভারতীয় গোয়েন্দারা চেষ্টা করছেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন নিরাপদ করার জন্য। এটার যে বেআইনি ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে, বিচার করেছে, এগুলো স্থগিত করার ব্যাপারে সেখানে এনায়েত কবির সাহেব লিখেছেন। এবং এই বক্তব্যগুলোর সত্যতা কোথা থেকে আসে জানেন? এই যে র্যাবের তো না, রয়ের চিফ পরাগ জৈন বাংলাদেশ যে ভিজিট করলেন, সেখানে পরাগ জৈন 2টো বিষয় আলোচনা করেছেন। এটা মোটামুটি সব পক্ষ থেকে বলা হয়েছে। একটা জিনিস ছিল যে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে 2024-এর পরে, সেটা এবং প্রমাণ সহ তারা কথা বলেছেন। আর দ্বিতীয় হলো যে শেখ হাসিনার নিরাপত্তা, তার স্বদেশ প্রত্যাবর্তন। এটা অনেকভাবে উড়িয়ে দেয়া যায়, কেউ কেউ উড়িয়ে দিচ্ছে। কিন্তু যখন জঙ্গিরা বলতে আমি বলছি যে যারা 2024-এর জঙ্গি কোয়ালিশনের সমর্থক এবং তাদের মধ্য থেকে বিশেষ করে আর্মিদের মধ্য থেকে উঠে আসা জঙ্গি, যেমন কর্নেল মোস্তাফিজ নামে একজন, সেও কিন্তু তার মতো করে বলেছে, কিন্তু বিষয়টা সত্যতা সেখানে সে তুলে ধরেছে। অর্থাৎ সকল পক্ষ থেকেই বলা হচ্ছে যে পরাগ জৈন সাহেবের এজেন্ডার মধ্যে ছিল বাংলাদেশে জঙ্গি উত্থান এবং শেখ হাসিনার নিরাপত্তা। এগুলো মোটামুটি অনেক ধরনের সংবাদ হয়েছে, বিশ্লেষণ হয়েছে, আপনারা এগুলো সব শুনেছেন। আমি যে জিনিসটার প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো যে যা কিছুই ঘটুক না কেন, শেখ হাসিনা তো বাংলাদেশে আসবেনি, এ ব্যাপারে তিনিও ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন, আর এখান থেকে ফিরে যাওয়ার কোনো পথ নাই। কিন্তু এমন কোনো কিছু কোনো তরফ থেকে আমরা সহ্য করব না যেটাতে আসলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অমর্যাদা হয়। শেখ হাসিনার মর্যাদাটা আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দেখেন 2024-এ জঙ্গি উত্থানকালে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা ছেড়েছেন, সেটা তিনি স্পষ্টভাবে তখনকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে টেলিফোনে আলাপ করেছেন, যে আলাপ ইউনুসি মানুষকে জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনা বলেছিলেন যে যেহেতু খুন হচ্ছে মানুষ, সেজন্য তিনি আর ক্ষমতা থাকবেন না। অর্থাৎ মানুষ খুন হচ্ছে এই প্রেক্ষাপটে তিনি ক্ষমতায় থাকবেন না। তিনি কিন্তু তখন ক্ষমতা থাকতে পারতেন একটা ড্রাস্টিক অ্যাকশন নিয়ে, বিশেষ করে এই ওয়াকারকে কোর্ট মার্শাল করে, জেনারেল মুজিব বা আরো যারা ছিলেন জেনারেল তখনকার, তাদের কাউকে সেনাবাহিনী প্রধান করে অবশ্যই শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন। হয়তো 200-250 জঙ্গি তার মধ্যে খুন হয়ে যেত। 200-250 জঙ্গিকে বাঁচানোর জন্য কিন্তু শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতাটাই ছেড়ে দিলেন। কিন্তু তাতে কি লাভ হলো বাংলাদেশের, সেটা কিন্তু সারা বাংলাদেশের মধ্যে দেখেছে কি হয়েছে। জঙ্গিরা সারা দেশ দখল করে নিয়েছে, দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, শিল্প কলকারখানা ধ্বংস হয়ে গেছে, কালচার ধ্বংস হয়ে গেছে, সকল ধরনের সৃষ্টিশীল ক্ষেত্রগুলো ধ্বংস হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত না, শুধু মুক্তিযুদ্ধের সব স্মৃতিচিহ্ন মুছে দেওয়া হয়েছে। জাতি পিতার মুক্তিযুদ্ধে যারা বীর ছিলেন, বীর শ্রেষ্ঠ ছিলেন, সকলের সব স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে, সব ধরনের ভাস্কর্য ভেঙে দেয়া হয়েছে। গণভবনকে একটা কাল্পনিক জাদুঘর তৈরি করা হয়েছে, যেখানে 4000 কবর তৈরি করা হয়েছে। সেখানে লেকচার দেয়া হচ্ছে যে শেখ হাসিনা এখানে মানুষকে মেরে ফেলে দিতেন এই লেকে, সেই লেকের এই মানুষ, মরা মানুষ মাছ খেত, সেই মাছ শেখ হাসিনা খেত। এইভাবে তারা গণভবনকে জাদুঘরে তৈরি করেছে। আর সারা দেশে জঙ্গিবাদ ছেড়ে গেছে এবং আপনার মানুষের নিত্যদিনের জীবনযাপন, লোডশেডিং, গ্যাসের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি এবং চারিদিকে অনিশ্চয়তা, অর্থনৈতিক ভাঙ্গন, এগুলো এমন পর্যায়ে চলে এসেছে যে দেশ অলরেডি কিন্তু 2001 থেকে 2006 তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার যেই মানুষের নাইটমেয়ার শাসন চলছিল, যে মানুষের দুঃস্বপ্ন, ওই 2001 থেকে 2006
থেকে বের হওয়ার জন্য, মানে ওই সময়টা মানুষের আসলে দুঃস্বপ্নের মতো কেটেছে, সেই দুঃস্বপ্ন কিন্তু এখন তারেক রহমান সাহেব আবার ফিরিয়ে নিয়ে এসছেন। তারেক রহমান এবং ইউনূস তারা প্রমাণ করে দিয়েছেন এর মধ্যে যে এই বাংলাদেশের কোনো ধরনের উন্নতি করার কোনো সুযোগ এবং সক্ষমতা, কোনো ধরনের ইচ্ছাও তাদের নাই। আর শেখ হাসিনা কি করেছেন সেটা তো তিনি পরবর্তীতে করে দেখিয়েছেন 2009 থেকে 26 সাল পর্যন্ত। এই অবস্থায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পেছনে বাংলাদেশের সব মানুষ কিন্তু দাঁড়িয়ে গেছে। এই অবস্থায় শেখ হাসিনা বাংলাদেশে আসবেন, তার কোর্টে কি হবে না হবে এগুলো নিয়ে তারেক রহমানের সরকার নেগোশিয়েট করার সুযোগ পাবেন, এটা কিন্তু আমার মনে হয় না। আসলে শেখ হাসিনা গণজোয়ারেই বাংলাদেশে আসবেন। এই গণজোয়ারে 2024-এর জঙ্গি কোয়ালিশনের সকল পক্ষ কিন্তু খড়কুটোর মতো ভেসে যাবে। এই জায়গায় কিন্তু আমাদের কোনো সন্দেহ নাই। এবং শেখ হাসিনার মর্যাদার বিষয়টা এখন শেখ হাসিনা সৈনিকদের, আওয়ামী লীগকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে। কারণ শেখ হাসিনা গড়বেন, অন্যরা ধ্বংস করবে, আর শেখ হাসিনাকে আপনারা অপমান করবেন, এত তো আসলে আমরা আর সহ্য করব না। আর আন্তর্জাতিক অঙ্গন যে আপনার ইয়ের প্রতি 2024-এর জঙ্গিদের প্রতি বিরূপ হয়ে উঠছে সেটা দেখেন। ইউনূস কিন্তু এখন আর নির্বাচন, বিএনপি কিন্তু এত ধরনের তদবির সত্ত্বেও ইউনূসকে রাষ্ট্রপতি নির্বাচনে তাকে অংশগ্রহণ করতে দিচ্ছে না। বিএনপি ডিসিশন নিয়েছে যে মির্জা ফখরুল বিএনপির হয়ে রাষ্ট্রপতি হবেন। আবার 2024-এর জঙ্গিদের পক্ষ হয়ে যে জাতিসংঘ রাস্তায় নেমেছিল, সেই জাতিসংঘ এখন আর এই যে আইসিটি নামে যে থিয়েটার করেছে সেই থিয়েটারে কোনো ধরনের সহযোগিতা করছে না। আমরা তো ভবিষ্যতে ভলকার ট্যুরকে কিন্তু ইয়ের সাথেই বিচার করব, তাজুল, ইউনূস, ফরহাদ মজহার, এইভাবে 24-এর যত ধরনের ক্রিমিনাল আছে, মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস, এদের সাথে আমরা যখন বিচার করব আমরা কিন্তু ভলকার ট্যুরকেও বিচার করব। হ্যাঁ, আপনি বলতে পারেন যে ভলকার ট্যুরকে বিচার করে কি হবে, তাকে তো নিয়ে আসা যাবে না, না যাক, কিন্তু সে একটা ক্রিমিনাল হিসাবে থাকবে, তার সাজা হবে বাংলাদেশে। এটাই জাতিসংঘের জন্য একটা বড় ধরনের শিক্ষা হয়ে যাবে। আর বাংলাদেশ একটা সঠিক পথে চলে আসবে। আমি বুঝতে পারছি এবং সবাই বুঝতে পারছে যে যেই দম বন্ধ অবস্থা তারেক জিয়া সৃষ্টি করেছেন 6 মাসে, আমরা তো ভেবেছিলাম যে এই ধরনের একটা বাজে অবস্থায় আসতে হয়তো 2 বছর লাগবে, 1.5 বছর লাগবে। 6 মাসে কিন্তু তারেক রহমান কোটাটা পূরণ করে দিয়েছেন এবং দেখিয়ে দিচ্ছেন যে 2001 থেকে 6 তখন বাংলাদেশের মানুষ কতটা সুখে ছিল। তার সাথে সাথে এখন দেখেন সব জায়গায় বোমা হামলা হচ্ছে, বোমা নিয়ে জঙ্গিরা আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যে কোনো সময় বড় ধরনের আঘাতের সবাই আশঙ্কা করছে, অর্থাৎ সবাই কিন্তু ভয় পাচ্ছে। এইটাই ছিল 2001 থেকে 6-এর বাংলাদেশ। তবে 2001 থেকে 6 তারেক রহমানের মাথার উপর একটু ঠান্ডা চিন্তা করতে পারেন এমন একটা মানুষ ছিল, তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। এখন কিন্তু তারেক রহমানের মাথার উপর বেগম খালেদা জিয়া নাই। আমরা জানি তখন যদি বেগম খালেদা জিয়া না থাকতেন, হাওয়া ভবনের মাধ্যমে তারেক রহমান 2001 থেকে 6 বাংলাদেশকে আরো কত দূরে নিয়ে যেতেন। তিনি গ্রেনেড হামলা করে শেখ হাসিনা সহ আওয়ামী লীগকে উড়িয়ে দিতে চেয়েছিলেন। এখন তো তারেক রহমান নিজেই লায়েক, এবং উনি তো উপরের কারো কথা শুনবেন না। উনি কি কারো কথা শুনবেন? কেউ যদি ওনাকে একটু বুদ্ধি দেয়, আমরা তো সেটা দেখছি না। আমরা দেখছি যে উনি ছোটখাটো কাজও কিন্তু নির্বোধের মতো করছেন। উনি মনে করেন যে ভারতের যে হাই কমিশনার আছে তাকে যদি ওনার সামনে মাটিতে বসিয়ে রাখা হয়, উনি বড় ধরনের একজন প্রধানমন্ত্রী হয়ে গেলেন। এই যে জঙ্গিদের আইডিয়াগুলা উনি বাংলাদেশে আপনার প্রতিষ্ঠিত করছেন, এতে করে তারেক রহমান, উনি যে সেই একজন শিশু তারেক রহমান কিংবা সন্ত্রাসীদের এবং দুর্নীতি করা যে তারেক রহমান, হ্যাঁ, হাওয়া ভবনের তারেক রহমান, সেখান থেকে কি তিনি এক চুল সরে এসেছেন? একটা চুল তিনি সরে এসেছেন। তিনি ওই সময় না, ওটা তো তখনও পড়তেন, তিনি হাফাতার শার্ট তখনও পড়তেন, এখনো পড়েন। এই জায়গায় হয়তো আপনি একটু সুনাম করতে পারেন যে তারেক রহমান সাদা শার্ট পরে, হাফাতার। কিন্তু বাংলাদেশে কি শুধু হাফাতার একটা সাদা শার্ট পরলে বাংলাদেশের এই যে কোটি কোটি সমস্যা ঘনীভূত করেছেন তারেক রহমান, সেটার সমাধান হবে? মানুষের কোনো সমস্যার সমাধান এদের হাতে নাই 2024-এর জঙ্গিদের।
না ছিল জঙ্গিদের, না ছিল ইউনূসের, না আছে তারেক রহমান, না আছে বিএনপির। এই জিনিসটা খেয়াল রেখে কিন্তু শেখ হাসিনার সৈনিকদের এখন প্রস্তুত হতে হবে। বাংলাদেশের মাটি এখন আগের যেই কোনো সময়ের চেয়ে এই জঙ্গিদের প্রতিকূলে। ওদের যা যা বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা ছিল, আমরা ইউনূসকে দেখব, আমরা তারেক রহমানকে দেখব, আমরা জঙ্গিদের দেখব, একেবারে 2 বছরে তারা সবাইকে দেখে ফেলেছে। এখন দিনটা শেখ হাসিনার, গণ অভ্যুত্থানে দেখবেন এই শেখ হাসিনার আবার রাষ্ট্র ক্ষমতায় আসা হবে, এবং এই প্রক্রিয়ার মধ্যে কোনো পর্যায়ে শেখ হাসিনা সম্পর্কে কেউ কোনো ধরনের বেয়াদবি করবে, কথা বলবে এবং লিখবে, সেখানে শেখ হাসিনার অমর্যাদা হবে, এইসব জিনিস কিন্তু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব, এবং কোনোভাবেই আমরা শেখ হাসিনার প্রতি আর কোনো ধরনের অমর্যাদা আমরা কিন্তু